তাহলে শুরু করি আর কি। তো শুরুতে আমরা আগে একটু জেনে নেব আসলে যে ডিফেক্ট লায়াবিলিটির যে ব্যাপারটা আছে। ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড এই এই সময়টাতে এমপ্লয়ারের ভূমিকা কী থাকে, ইঞ্জিনিয়ারের ভূমিকা কী থাকে, তারপর কন্ট্রাক্টরের কী কী ক্ষেত্রে কন্ট্রাক্টর তার রোল প্লে করবে, আর কী ক্ষেত্রে কন্ট্রাক্টর আসলে কম্পেনসেশন পাবে। মোটামুটি এখানে ক্লজ আছে অনেকগুলাই, 10-11টা ক্লজ আছে। সবগুলো ক্লজ আমরা দেখবো। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 11.4, 11.9, 11.11, এগুলো আসলে মোস্ট কমন, মানে মোস্ট ইম্পর্টেন্ট আর কি। তো এই ক্লজগুলোই আমরা দেখব। আর সেই ক্ষেত্রে ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড কিছু টাইম লাইনের কিছু ইস্যু আছে, সেগুলো আমাদের মোটামুটি দেখা হবে। তারপরে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ থাকে যে পারফরমেন্স সার্টিফিকেট। হ্যাঁ, এবং পারফরমেন্স সার্টিফিকেটের সাথে আবার রিলেটেড আরও বেশ কিছু ক্লজ আছে। সেটা হচ্ছে যে পারফরমেন্স সিকিউরিটি, যেটা পারফরমেন্স সিকিউরিটি রিলিজের যে বিষয়টা, সেই বিষয়টা, তারপর ইন্স্যুরেন্সের কভারেজের বিষয়টা। তো এই সবগুলা মোটামুটি আজকে এই 11-এ কভার হবে। আর 11, ক্লজ নাম্বার 11, ডিফেক্ট লায়াবিলিটি, এই জিনিসটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে আজকে মোটামুটি আমরা মোটা দাগে যা যা দেখবো, একটা পোর্শন আমরা ইতিমধ্যে এর আগে দেখে আসছি। ক্লজ নাম্বার 7, 9 এবং 12-এ টেস্ট, তারপর হচ্ছে টেস্ট অন কমপ্লিশন, টেস্ট অফ কমপ্লিশন, এগুলো তো দেখে আসছি। আর বেশ কিছু জিনিস থাকবে, যেহেতু এখানে বেশ কিছু ক্লজ আছে খুব স্বল্প পরিমাণে লেখা বা অত ডিসক্রিপশন এখানে নাই। তো এইগুলার আসলে আমরা ডিটেলস আরও জানার চেষ্টা করবো যে জিনিসগুলো এখানে লেখা নেই। তাহলে আমরা কি বললাম যে একটা হচ্ছে যে যেটা আমরা দেখে আসছি সেটা আমরা আরেকবার একটু আজকে রিভাইজ করবো। আর 2 নম্বর হচ্ছে এখানে যা যা লেখা নাই সেগুলো একটু জানার চেষ্টা করবো। তো এর আগে প্রথম ও দ্বিতীয় ক্লাসে যেমন একজন জিজ্ঞেস করছিলেন যে ভাই আমরা কেন এখনো ওয়ার্ল্ড ওয়াইড এই যে 99-এর বুকটা কেন বেশি প্রিফার করা হয়। তার একটা তো হচ্ছে অন্যতম কারণ হচ্ছে 2017 আসার পরে যেসব টেন্ডার ফ্লোট হবে নতুন করে, সব টেন্ডার নতুন করে ফ্লোট হবে, সেই সব টেন্ডারের ক্ষেত্রে 2017 হবে। আর সেসব টেন্ডারের ক্ষেত্রে ডিসপিউট হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত 2017-এ যদি একটা নতুন টেন্ডার ফ্লোট হয়, দেখা গেছে টেন্ডারের শেষে 2-3 বছর সময় লেগে গেল, তারপর কাজ শেষ হবে, তারপর ডিসপিউট হবে, ওই রিলেটেড ডকুমেন্টস ওয়ার্ল্ড ওয়াইড কম। ওয়ারএস 99-এর ক্ষেত্রে যেটা হচ্ছে, যখনই কোনো অ্যাম্বিগুইটি আসে আমাদের সামনে, তখনই দেখা গেছে এক না একাধিক আমাদের দেখা গেছে ভার্ডিক্ট অফ কোর্ট আমাদের কাছে আসে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের ডিসপিউটগুলো আমাদের রেজলিউশন করা আমাদের জন্য ইজি হয়, সলভ করা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়। এই একটা বিষয় থাকে। আর 2 নম্বর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা এটার সাথে ইউজ টু হওয়ার কারণে অনেক ধরনের অ্যাম্বিগুইটিতে ডিসপিউটে যাওয়ার আগেই আমরা এটা কভার আপ করে ফেলি। কারণ দেখা গেছে রিওয়ার্ডের যে ইস্যুগুলো আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখন নতুন 2017-এর ক্ষেত্রে ওইগুলো এখন অনেক কিছু ক্লিয়ার না। কিছুদিন আগেও দেখলাম যে খুব বড় একটা আর্টিকেল আসছে, প্রায় 3-4 পেজের আর্টিকেল, সিলভার বুকের যেসব বেশ কিছু কি বলে মানে ভাইস ভার্সা লেখা আছে। কোনো কোনো ক্লজে দেখা গেছে এমপ্লয়ারের কে এমপ্লয়ারকে দেখে দেওয়া হচ্ছে, আর কোনো কোনো জায়গায় দেখা গেছে ইঞ্জিনিয়ারকে বলা হচ্ছে, সরি কন্ট্রাক্টরকে বলা হচ্ছে। তো এই জিনিসগুলো এখনো ক্লিয়ার না। হোয়ারেস দেখা গেছে 99-এ যেহেতু পর্যাপ্ত পরিমাণে আমাদের রেজাল্ট এবং ডিসপিউট বোর্ডের আমাদের লেটার আমাদের কাছে আছে, এই জন্য আমাদের কাজ করতে সুবিধা হয় এবং এক্ষেত্রে মানে ডিসপিউট রেজলিউশন অনেক ইজি হয়ে যায়। যাক, আমরা 11টা শুরু করি, 11.1 থেকে শুরু করি 11.4। মোটামুটি এখানে সবই আছে যে আমাদের যদি ডিফেক্ট হয়, ডিফেক্ট রেমেডি কীভাবে হবে, কস্ট কীভাবে আসবে, এইগুলো রিলেটেড। তো আমি 11.1 যেটা কমপ্লিশন অফ আউটস্ট্যান্ডিং ওয়ার্ক বা রিমেডিয়াল ওয়ার্ক, ডিফেক্ট লায়াবিলিটিস, এইখানে যাওয়ার আগেই আমি বলবো যে ডিফেক্টের ব্যাপারটা আগে আমাদের একটু জানতে হবে যে এই ডিফেক্ট বা এই নোটিফিকেশন পিরিয়ড, এই ডিফেক্ট বা এই ডিফেক্ট লায়াবিলিটির যে ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডের মধ্যে যে ধরনের যে প্রবলেমগুলো রেজ হবে সেগুলো কীভাবে সলভ করবো সেটা এখানে বলা আছে। তো তার আগে আমার মনে হয় ডেফিনেশনটা আমরা যদি একটু জেনে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হয়।
আমি এখানে ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডের সংজ্ঞাটা মোটামুটি যে মোটা দাগে এটা পাচ্ছি যে defect notification period means the period notifying in the work or section total work ক্ষেত্রে তো সেকশনের ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে কমপ্লিশন আউটস্ট্যান্ডিং ওয়ার্ক অ্যান্ড লিমিটিং ডিফেক্টস এটা 11.1 এর এটা বলা হচ্ছে এবং এখান থেকে আমার দেখার বিষয় হচ্ছে এই ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড ক্যালকুলেটেড দ্য ডেট ইন উইচ দ্য ওয়ার্ক সেকশন ইজ কমপ্লিটেড অ্যাজ এ সার্টিফাইড আন্ডার 10.1 অর্থাৎ আমি টেক ওভার সার্টিফিকেট দেওয়ার পর থেকে আমার এই ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডটা কাউন্ট হবে ওকে তো আমরা মোটা দেখে আমরা আগে সংখ্যাটা দেখে নিলাম যে ডিফেক্ট নোটিফিকেশন বলতে আসলে কী বোঝাচ্ছে এবার আমি আসি যে আমাদের ক্লজে চলে আসি 11.1-এ চলে আসি 11.1-এ আমি আপনাদেরকে ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা এইখানে একটু মার্ক করবেন এই জায়গাটা একটু মার্ক করবো আমরা এই জায়গাটা মার্ক করবো এই জায়গাটা মার্ক করবো এই জায়গা সেম এই আচ্ছা কেন মার্ক করলাম তার কারণে এর আগে আমরা যে টেস্টের যে বিষয়গুলো দেখে আসছি রিটেস্টের ক্ষেত্রে বা রেমিডিয়াল ওয়ার্কের ক্ষেত্রে সব থেকে আমরা দেখে আসছি যে ইঞ্জিনিয়ার তাকে ইনস্ট্রাক্ট করে ইঞ্জিনিয়ার তাকে ইনস্ট্রাক্ট করে কিন্তু যখন আপনার ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ওই সময় চলমান থাকছে নট ম্যান্ডেটরি তখন সেখানে ইঞ্জিনিয়ার থাকবেই বুঝতে পারছি কথাটা দেখা গেছে আপনার সাথে এমপ্লয়ারের 48 মান্থের কন্ট্রাক্ট এরপর আপনার হচ্ছে সাপোজ 1 বছর হচ্ছে ডিফেক্ট লায়াবিলিটি কিন্তু ওই সময় ইঞ্জিনিয়ারও তো একইভাবে এমপ্লয়ারের সাথে একটা কন্ট্রাক্ট থাকে তো সেই ক্ষেত্রে দেখা গেছে তাদের কন্ট্রাক্ট হচ্ছে অনলি আপ টু 48 মান্থ তো সেক্ষেত্রে এই যে আউটস্ট্যান্ডিং ওয়ার্ক বা ডিফেক্ট লায়াবিলিটি ওয়ার্ক এই রিলেটেড যে কমান্ডগুলো আছে ইনস্ট্রাক্টগুলো আছে এই ইনস্ট্রাক্টগুলো আসলে কোথেকে আসবে তখন কি হবে সরাসরি এমপ্লয়ার চাইলে এই ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিতে পারে বুঝতে পারছি কথা এই জন্য অন্য সব ক্লজে দেখা গেছে এই ধরনের ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সরাসরি কারোর কথা বলা আছে ইঞ্জিনিয়ারের কথা বলা আছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন যে ইঞ্জিনিয়ারের কথা বলতেছে না কি বলতেছে এমপ্লয়ার or on behalf of the employer তো এটা একটা ইস্যু তারপরে আমরা যেটা আসবো এখানে আমরা দেখবো যে ইন অর্ডার টু কমপ্লিট আচ্ছা এখানে লাগবে না লাগবে এখানে এই ওয়ার্ডটা যেটা টিয়ার ওয়্যার অ্যান্ড টিয়ার ওয়ার্ডটা দেখতে পাচ্ছি আমরা কি এই ওয়ার্ডটার সাথে আগে এর আগে পুরো পরিচিত ছিল কারো কি এই ওয়ার্ডের ব্যাপারে কোনো আইডিয়া আছে টিয়ার ওয়্যার অ্যান্ড টিয়ার এটা একটা ইংলিশ ল টার্ম টিয়ার ওয়্যার অ্যান্ড টিয়ার এক্সপেক্টেড তার মানে হচ্ছে যে এই ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডের ভিতরে বা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের ভিতরে আপনি সাপোজ আপনি দোকান থেকে একটা সেলাই মেশিন কিনে নিয়ে আসছেন ওকে এবং এটাতে তারা আপনার 1 বছর ওয়ারেন্টি দিচ্ছে এখন ওই ইউজ করার কারণে দেখা যাচ্ছে সেলাই মেশিনেতে একটু কোনো যাতে একটা রং একটু ফেড হয়ে গেল তখন আপনি কিন্তু বলতে পারবেন না যে ভাই কিন্তু 1 বছর ওয়ারেন্টি পিরিয়ড দিচ্ছেন এখন তো আমার এই ওয়ারেন্টি পিরিয়ডের ভিতর এটা যে কেন কালারটা ফেড হয়ে গেল তার কারণ কেয়ার ওয়ারেন্টিয়ার মানে হচ্ছে যে ইউজ করার কারণে রিজনেবল যদি কোনো সমস্যা হয় যেটা আমার এন্টার স্কোপে বা এন্টার কাজের মধ্যে কোনো ইম্প্যাক্ট আসতেছে না তাহলে সেটা ধর্তব্য না একটু বুঝাতে পারছি আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারে জি বুঝতে পারছি আপনি বলতে পারবেন আমার এখানে 50 mm এর একটা আমি সাপোজ অ্যাসফাল্টের লেয়ার ছিল
ওই ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডের ভিতরে কোনো একটা জায়গায় দেখা গেছে একটা প্রবলেম হচ্ছে, যে রাফ হয়ে গেছে বেশি বা স্মুথ হয়ে গেছে হোয়াট, তখন আপনি তো বলতে পারেন না যে না তোমার তো এখানে তুমি ডিফেক্ট নোটিফিকেশন লাইব্রেরি পিরিয়ডের ভিতরে তোমার এই জায়গাটা কেন একটা স্পেসিফিক জায়গা, একটা ক্রস ক্রস সেকশনে এরকম সমস্যা হলে আপনি বলতে পারবেন না যে এটা তোমার কেন হয়েছে। ওকে, এইখান থেকে রিলিজ দেওয়া হয়েছে। তো এই ধরনের টার্ম রেড বুকে বা বুকগুলোতে খুব বেশি একটা প্রচলিত না, একমাত্র শুধু 11.1-এ আপনি এই ধরনের এই টার্মটা আপনার দেখলেন। এবং আপনারা যদি মনে করে দেখেন এখন আমি যতগুলো ক্লজ দেখছি কোনো ক্লজে কিন্তু এরকম ছিল না। তো যাক, এখানে তাহলে আমরা 11.1 থেকে মোটামুটি আমরা কি শিখতে পারলাম, যে যদি একটা তো হচ্ছে যে এমপ্লয়ার সরাসরি কোনো ইনস্ট্রাকশন দিতে পারছে না, আচ্ছা সেই ক্ষেত্রে যেহেতু এমপ্লয়ারের এন্ড থেকে কোনো ধরনের ইনস্ট্রাকশন আসতেছে না, তাহলে এটা কিন্তু সরাসরি আপনি তখন ভেরিয়েশনও বলতে পারতেছেন। বুঝতে পারছি কথা? ভেরিয়েশন আমি যদি ক্লজ নাম্বার 13-এ যাই, 13.1-এ যাই, আমি দেখবো যে ভেরিয়েশন ওটা কে ইনস্ট্রাক্ট করছে, ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্ট করছে। কিন্তু এখানে যেহেতু সরাসরি এমপ্লয়ার ইনস্ট্রাক্ট করতেছে, আপনি কিন্তু বলতে পারেন না এখানে যে এটাকে আমি ভেরিয়েশনে বলছি। ওকে, আর 11.1-এর বিতে যদি আমি আসি, তাহলে আমি দেখবো কন্ট্রাক্টর ইজ both obliged and entitled to carry out the remedial work. ওকে, রিজনটা কি? রিজনটা হচ্ছে যেহেতু এইটা তার রেকটিফাই করে দেওয়ার কথা, সে এই সময়ের ভিতরে রেকটিফাই করে দেবে, কিন্তু এটার সাথে আবার রিলেটেড ক্লজ আছে 11.7, এটা একটু পরে আমরা দেখব। এবং এই টাইমের ভিতরে সে যদি রেকটিফাই করতে চায়, তাকে আবার তোমার সাইট অ্যাক্সেসও দিতে হবে। বুঝতে পারছি? আর ভাই সাইট অ্যাক্সেসটা এমনিতেই আগে থেকে আছে না, আবার কিসের না সাইট না অ্যাক্সেস দেওয়া লাগবে? এই যে সে 4 বছরের কাজটা করে রোডটা ওপেন করে দিচ্ছে আপনার জন্য, এখন কোনো একটা জায়গায় কোনো একটা প্রবলেম হচ্ছে, তাহলে ওই জায়গাতে কাজ করার মতো তাকে অ্যাক্সেস দিতে হবে। ও, বুঝতে পারছি। এটা আমি বলতে যে একটু পরে আমরা 11.7 যখন করবো রাইট অফ অ্যাক্সেস, তখন আমরা দেখব। আচ্ছা আচ্ছা, এর বাইরে না বলা যদি কোনো কিছু থাকে, সেটা হচ্ছে এই যে কোনো কারণে এমপ্লয়ার যদি ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড এক্সপায়ার্ড হওয়ার পরে কোনো একটা প্রবলেম হলো, সে অরিজিনাল যে কন্ট্রাক্টর ছিল তাকে না এনে অন্য কাউকে নিয়ে আসলো, অন্য কোনো কন্ট্রাক্টরকে নিয়ে আসলো, মানে সে কিন্তু ইনফর্ম করেনি, অরিজিনাল কন্ট্রাক্টর ইনফর্ম করেনি, না করে অন্য কন্ট্রাক্টরকে নিয়ে আসলো এবং তাকে দিয়ে ওই কাজটা করালো, এবং পরবর্তীতে সে কখনো বলতে পারবে না, বা দেখা গেছে কন্ট্রাক্টরকে জানাইছে কিন্তু সাইট অ্যাক্সেস দেয়নি, তখন এটাকে ব্রিচ অফ কন্ট্রাক্টে আসতে পারবে না। এই কথার সাথে সাথে আপনাদের মাথার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, ভাই ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড তো শেষই হয়ে গেছে, তাহলে কেন আবার কন্ট্রাক্টরকে অ্যাকিউজ করা হচ্ছে? এটা আমরা 11.11-এ দেখবো। ভাই এটা তাহলে মেইনটেনেন্স পিরিয়ডে চলে গেল না? মেইনটেনেন্স পিরিয়ড ওটা তো হচ্ছে ইপিসি প্রজেক্ট অথবা সিলভার বুকের প্রজেক্টের জন্য, বুঝুন কথা। আমি কিন্তু মেজারমেন্টের কথা বলতেছি। মেজারমেন্ট প্রজেক্টে আপনাদের ডিফেক্ট লাইব্রেরি কত থাকতেছে? 1 বছর থাকতেছে, বা ম্যাক্সিমাম 2 বছর থাকতেছে। একদম। হুম। এটা ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত ম্যাক্সিমাম 2 বছর। এক্সটেন্ড করা যায়? 2 বছর পর্যন্ত, তাই না? এটা আমরা দেখবো, এটাও দেখবো জি। 11.4-এ অথবা 11.9-এ আমরা দেখবো। কিন্তু এখানে সাথে সাথে এটাও দেখবো যে কন্ট্রাক্টের রেসপন্সিবিলিটি ওই 1 বছর বা 2 বছরে শেষ হয়ে যাবে। এটা এমন হতে পারে 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 15 বছর হতে পারে। মেইনটেনেন্স পিরিয়ডটা যেটা। না না, মেনটেন্স পিরিয়ড না, আপনি বুঝেন, আপনার সাথে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ওকে, কিন্তু কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে আমি কোনো একটা প্রবলেম খুঁজে পাইলাম 2 বছর পরে বা 3
অ্যান্সার আছে, ও আচ্ছা। এগুলো অ্যান্সার ইনশাআল্লাহ আমরা সামনে আসবে, ফুল কল। একবারে পুরোটা শেষ করবো না। 11.11 আমরা আচ্ছা। ডিটেল দেখবো যে এমন না যে আমি টেক ওভার সার্টিফিকেট নিয়ে নিছি, পারফরমেন্স সার্টিফিকেট নিয়ে নিছি, আমার এখানে কাজ শেষ আমি চলে গেলাম, না এর বাইরেও আরো অনেক কিছু আছে, এবং বাংলাদেশের ল, ইউকে ল আমরা ইনশাআল্লাহ সবগুলো সামনে দেখব। আচ্ছা, এবার আসি 11.2-তে। 11.2-তে কি বলতেছে? কস্ট অফ রিমিডিয়েন্ট টেকনিক। যে একটু আগে আমি ক্লাসে শুরু আমি কি বলছি যে কিছু কিছু জিনিস আছে আমরা এর আগে দেখে আসছি ডিটেলসে, আর কিছু কিছু জিনিস যেগুলো বলা নাই সেগুলো আমরা দেখব। 11.2 এটা আপনাদের কাছে মনে হয় না খুব কঠিন কিছু, সহজ ভাষায় যদি কন্ট্রাক্টরের ফেলিয়ারের কারণে হয়, এই কন্ট্রাক্টর এটা রিপেয়ার করে দিবে। ওকে, আর যদি কন্ট্রাক্টরের ফেল ছাড়া অন্য কোনো কারণে হয়, এমপ্লয়ার তাকে ইনস্ট্রাক্ট করবে, সে অনুযায়ী কাজ করে দেবে এবং অনুযায়ী কস্ট প্লাস প্রফিট সে পেয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে বলতে পারে যে কেন ভাই এটা তো কোনো ধরনের কোনো ফেলার ছাড়াই এমনি এমনি হয়ে গেল। এটা এমনি এমনি এই কারণে হতে পারে, সেটা দেখা গেছে যে করার পরে আমি যখন অপারেশনে গেছি, অপারেশনে যে আমি ধরা পড়লো যে ডিজাইনের সমস্যা হচ্ছে, আর ডিজাইনের এই পার্টটা ছিল ইঞ্জিনিয়ারের উপর, তখন সেক্ষেত্রে এমপ্লয়ার বলে যে ঠিক আছে তুমি এইভাবে জিনিসটা রেক্টিফাই করে দাও। যদি কন্ট্রাক্টরের কারণে না হয়ে থাকে, যদি কন্ট্রাক্টরের কারণে না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 13.3 অনুযায়ী ভেরিয়েশনের সুযোগ আছে, 13.3 অনুযায়ী ভেরিয়েশনের সুযোগ আছে। আর যদি কন্ট্রাক্টরের ফল হয়ে থাকে, যদি কন্ট্রাক্টর ফল্ট হচ্ছে তাহলে কন্ট্রাক্টর তো আমরা এর আগে দেখে আসছি, আমরা সাব ক্লাস নাম্বার 10-এ 10-এ সরি 9 আমরা দেখছি, তারপর 12 আমরা দেখছি যে জি ভাই, এটা করে দিতে হবে। দেখছিলাম। হ্যাঁ, তো এটা তো নতুন করে দিচ্ছিল। তো এখানে একটা জিনিস দেখবো আমরা, যেটা এখানে ক্লজ আছে এ বি সি, মোটামুটি তিনটা ক্লজ এখানে আছে। কটা ক্লজ আছে? তিনটা ক্লজ। আর আপনি যদি একটু সিলভার বুকের দিকে থাকেন তাহলে আপনি দেখবেন যে এখানে একটা ক্লজ আছে আর বেশি, improper operation of materials which is attributable to matters for which the contractor is responsible. তো যাক, এটা কোনো ইয়ের কিছু না। আর এখানে আমরা দেখছি তিনটা ক্লজ, ওখানে দেখলাম ইনফোর এটা বেশি আছে, এটা ইয়েলো বুকে বা সিলভার বুকে এটা বেশি আছে। তাহলে এখানে দুইটা ক্ষেত্রে আমি যদি একটু সামারি করি 11.2, দুইটা ক্ষেত্রে কন্ট্রাক্টর অবিলাইজ না। দুইটা ক্ষেত্রে কোনটা কোনটা? এই যে একটু আগে বলছিলাম ফেয়ার ওয়ার অ্যান্ড টিয়ার, এটা ক্ষেত্রে না। আর 2 নম্বর হচ্ছে প্রপার মেনটেন্যান্স হয়নি, প্রপার মেনটেন্যান্স হয়নি। যেমন যমুনা সেতুর কথা ওখানে বলে দিছিল যে সাপোজ এত এক্সেল লোড বা এত টনের বেশি গাড়ি চলতে পারবে না, বাট বিবিএ সেটা মানেনি, অ্যাকচুয়ালি হাই লোডেড গাড়ি কিন্তু পাস করছে। ওকে, তো এই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় কন্ট্রাক্টরের এই জন্য লাইবেল করা যাবে। এই দুইটা ক্ষেত্র ছাড়া কন্ট্রাক্টরের কারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কন্ট্রাক্টরের এটা পে করতে হবে। শেষ 11.2। এবার আমরা আসি 11.3, এক্সটেনশন অফ ডিফিট। এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে পড়লে বুঝতে পারবেন যে এমপ্লয়ার শ্যাল বি এন্টাইটেল। আমরা এতদিন দেখে আসছি সে কন্ট্রাক্টর অলওয়েজ এন্টাইটেল, আর এখানে কিন্তু এমপ্লয়ার শ্যাল বি এন্টাইটেল অ্যাজ পার সাবক্লাস 2.5 and extension of time, extension of business. বুঝতে পারছি? এতদিন আমরা কি দেখে আসছি যে কোনো কারণে কোনো প্রবলেম হলে বা কোনো কিছু হলে এই জন্য কন্ট্রাক্টর পাচ্ছে, আর এখানে কি বলতেছে এখানে এমপ্লয়ার পাচ্ছে যে ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড সে ইনক্রিজ করতে পারে, ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড ইনক্রিজ করবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে মোর দেন 2 years আফটার ডিফেক্ট নোটিফিকেশন। এখানে এখানে একটা ইস্যু দেওয়া আছে, the contractor obligation under this clause shall not apply to any defects or damage more than 2 years after defect notification. ওকে, একটা তো হচ্ছে এক্সটেনশন
যে ভাই তুমি এই কাজটা করে দাও, ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড আমি তোমার ইনক্রিজ করছি, তুমি এই কাজ এটা আমার শেষ করে দিতে হবে। আর কন্ট্রাক্টরের এন্ড থেকে কন্ট্রাক্টর অব্লিগেশন যেটা আছে এই ঠিক করে দেওয়ার জন্য, এটা 1 বছরের জায়গায় সর্বোচ্চ আপনি এক্সটেন্ড করতে পারবেন কতদিন পর্যন্ত, 2 বছর পর্যন্ত আরো এক্সটেন্ড করতে পারবেন। বুঝতে পারছি কথা? আমরা কতদিন পর্যন্ত পারবো? তার মানে ভাই আমার বলবো। ভাই আমার যদি কি বলে ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড কন্ট্রাক্টে থাকে 1 বছর, আরো 2 বছর, তার মানে 3 বছর পর্যন্ত যেতে পারে, 1 + 2 ইয়ার্স। এখানে টোটাল 3 ইয়ার্স কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার কোশ্চেনটা সেটা যে 2 বছর এক্সটেনশন, হ্যাঁ, সেটা এপ্লাস এক জিনিস একের সাথে আর এক নাকি একের একের সাথে সাথে আর দুই। আর দুই? তার মানে কি টোটাল? একটু না না, টোটাল 2, সরি, টোটাল 2 এখানে তো 1 আছে, 1 এর সাথে আরো সর্বোচ্চ 1 হতে পারে, টোটাল 2 হবে। আচ্ছা। ওকে, আচ্ছা। সেক্ষেত্রে আমরা এক্সটেনশনের এই বিষয়টা দেখলাম যে এটা কতদিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, সর্বোচ্চ 2 বছর পর্যন্ত। এবার আসবো 11.4, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এখানে দুটা ক্লাস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 11.4, 11.9। আর এর বাইরে যদি সেকেন্ডারি কোনো ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে 11.11। এবার আসি 11.4-এ, অনেক লম্বা চওড়া ক্লজ। এখানে 11.4 ফেলার টু রেমিডি অফ দ্য ডিফেক্ট। আমরা কিন্তু এর আগে মোটামুটি জেনে আসছি যে যদি রাহান ভাই না কি জানি এই প্রশ্নটা অ্যান্সার দিচ্ছে, আমরা যদি কন্ট্রাক্টর যদি এটা রিমিডিয়াল মানে কোনো একটা ইফেক্ট বা প্রবলেম ধরা পড়ে, কোনো একটা প্রবলেম ধরা পড়ে, তখন সেক্ষেত্রে আসলে করণীয় কি কি থাকে, কেউ একজন বলে। কোনো একটা ইফেক্ট প্রবলেম একটা ধরা পড়ে, কি কি করা থাকে? ডিফেক্ট ইয়ে করতে হবে, রেমিডিয়াল ওয়ার্ক। আমরা যদি বটম থেকে আসি, একটা হচ্ছে যে আমি তোমাকে টার্মিনেশন করে দিলাম, আচ্ছা। আরেকটা হতে পারে যেটা আমি তোমাকে, আমি এই কাজটা নিজে করলাম, এমপ্লয়ার নিজে করে নিল কাজটা, ওকে, যে ঠিক আছে এই কাজটা আমি আমি সে হ্যান্ডেল করি। আরেকটা যেটা হতে পারে, কন্ট্রাক্টরের সাথে কথা বলি, কন্ট্রাক্টর রাজি করায় ফেললো যে তুমি কাজটা করো। অথবা আরেকটা হতে পারে যে কন্ট্রাক্টরও এই কাজের এক্সপিরিয়েন্স নাই বা কন্ট্রাক্টর এই কাজের উপর ভরসা করতে পারছি না, তখন আমি থার্ড কোনো কন্ট্রাক্টরকে রিক্রুট করলাম, এবং ওইটার জন্য যে অ্যামাউন্ট সেটা ইঞ্জিনিয়ার, এখানেও একটু সমস্যা আছে, এই ক্লাসটা আনক্লিয়ার আছে। ডিটারমাইন রিজনেবল রিডাকশন, এই ক্লাসটাটা বেশ কিছু ডিসপিউট আছে, যে এটা আসলে ঠিক কতটুকু রিজনেবল রিডাকশন হবে, এবং এটার সাথে আবার বলা হয়েছে যে ইয়ে যোগ করতে হবে, প্রফিটে যোগ করতে হবে। তো এইটা আমি ওই মেইন কন্ট্রাক্ট থেকে কেটে নিতে পারি, মেইন কন্ট্রাক্ট থেকে কন্ট্রাক্টর প্রাইস থেকে কেটে নিয়ে এই কাজটা করতে পারি। তো এই 3-4টা যে মানে ওয়ে আছে, এর মধ্যে থেকে যেটা বেস্ট ওয়ে সেটাই ইঞ্জিনিয়ার অলওয়েজ প্রিফার করবে, ওকে। তবে সেক্ষেত্রে এই টেস্টগুলো সে চেষ্টা করবে, এমপ্লয়ার এন্ড থেকে চেষ্টা করবে এই ধরনের টেস্ট বা রিমিডিয়াল ওয়ার্ক যেটা আছে সেটা হচ্ছে অ্যাজ পার 10.3 অনুযায়ী। একটু দেখে আপনার দেখায় 10.3-তে ইন্টারফারেন্স টেস্ট অন কমপ্লিশন, এটা যে এরকম যেন কোনো কিছু না হয়, সেজন্য সে এইটা ওই আমাদের প্রজেক্ট চলাকালীন সময় টেস্ট অন কমপ্লিশন যেটা ওই সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে, সে যেন তার দিক থেকে সেফ থাকে, এই একটা ইস্যু। 2 নম্বর ইস্যু যেটা সাবক্লাস বি এর ক্ষেত্রে যেটা বললাম, যে সব জায়গায় এটা বলা আছে যে এটা একটা হচ্ছে
কি বলে আনক্লিয়ার, কি বলা আছে আনক্লিয়ার, এটা গেল। আর সেই ক্ষেত্রে আর আসছে সবার পরে আসতেছে 11.4 11.4 সিতে যে এই ধরনের কন্ডিশন যেটা মোস্ট আনলাইকলি টু অকার, হ্যাঁ, এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে মানে এটা হচ্ছে মোস্ট মোস্ট ওফ টেস্ট। এখানে জাস্ট পাশে নোট রাখেন, এই ক্লজ আমি ইমপ্লিমেন্ট হবে তখনই যখন আমি কোনোভাবেই আমি টোটাল প্লান্ট রান করতে পারতেছি না, বা টোটাল স্কোপ থেকে আমি বাইরে চলে গেছি, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যদি এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে, if defect damage deprive the employer sustainability the whole benefit of the work, সেই ক্ষেত্রে বেস্ট হচ্ছে ফিডিকে লয়ের বাইরে যে আমি লোকাল ল বা আমাদের যে আরবিট্রেশন আছে আরবিট্রেশনে চলে যাওয়া। বুঝতে পারছি? যদি কি হয়, the employer of substantially the whole benefit of the work or major part of the work, এই যে ডিফেক্ট বা ড্যামেজ যেটা আছে ডিপ্রাইভ, তো সেই ক্ষেত্রে এমপ্লয়ারের সবচেয়ে বেস্ট হচ্ছে সে তার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবে, লিগাল এক্সপার্টের সাথে কথা বলবে, সে ওই অনুযায়ী স্টেপ নেবে। কারণ এই এটা নিয়ে মানে কি বলবো, পৃষ্ঠার পর পৃষ্ঠা কোর্ট রায় আছে এই 11.4 নিয়ে, যে আসলেই তো সে যদি সেই যে কারণে করছে সেই রেজাল্টটা পুরোপুরি গেইন হচ্ছে না। একটা যেমন হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমার এখানে 1320 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা ছিল, আমি 1320 জেনারেট হচ্ছে না 1100, কিন্তু কোনো কারণে সব প্ল্যান্ট বা ম্যাটেরিয়াল ঠিক থাকার পরেও আমি দেখা গেছে যে অপারেশনে যেতে পারছি না, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আরবিট্রেশন ছাড়া কোনো ধরনের অল্টারনেট কোনো ওয়ে নাই। এবং সেই ক্ষেত্রে এমপ্লয়ার শ্যাল বি এন্টাইটেল টু রিকভার অল সাম পেড, যে টাকাটা সে পে করছে, প্লাস ফিনান্সিয়াল কস্ট অ্যান্ড দ্য কস্ট অফ দ্য ডিসমেন্টিং অফ দ্য সেম। তো আপনি বুঝতে পারছেন এটা খুব বিশাল একটা ইস্যু। এবং এখানে ডিসমেল্ট করা, সাইট ক্লিয়ার করা অ্যাজ পার 11.10, ক্লিয়ারেন্স অফ সাইট 11.11, এটা বিশাল একটা হ্যাসেলের ব্যাপার। তো এই জন্য বেস্ট হচ্ছে সেই ক্ষেত্রে সে লিগাল এক্সপার্টের হেল্প নেবে এবং অ্যাজ পার ল অনুযায়ী সে এটা ইনিশিয়েটিভ নেবে। এবং এটা 11.4 হচ্ছে বললাম তো মোস্ট ওস্টেস্ট, যখন আর কোনো ওয়ে নাই, আমি কোনোভাবেই আগাতে পারছি না আর কি। ওকে, যদি এই ধরনের হয় এটা এক্সট্রিম কেস আর কি। তো এই ধরনের বাংলাদেশে আমি পার্সপেক্টিভ আমি এখন পর্যন্ত এরকম পাইনি যে টোটাল স্কোপ থেকে একদম ফুললি ফেল হয়েছে। আচ্ছা, 11.5 রিমুভাল অফ দ্য ডিফেক্টিভ ওয়ার্ক। আচ্ছা, এই 11.5 এর ক্ষেত্রে রিমুভাল অফ ডিফেক্টিভ ওয়ার্ক, আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কোনো একটা প্লান্টে বা কোনো একটা এমনকি কোনো একটা আইটেমের সমস্যা হচ্ছে, ওটা এখন রিমুভাল করা লাগবে। ওকে, এখন প্রবলেম যেটা যে দেখা গেছে ওটা ওই প্রজেক্টের খুব ইম্পর্টেন্ট একটা সেকশন এবং ওটা অত্যন্ত কস্টলি। সেই ক্ষেত্রে সে মনে করেন বিআরটি প্রজেক্টের জন্য স্কেলেটর আনা হয়েছিল।
এবং এটার জন্য কন্ট্রাক্টরকে কিন্তু ইতিমধ্যে এমপ্লয়ার পে করে ফেলছে। এখন এই এই রিপেয়ার ওয়ার্কের জন্য এটা যদি প্রজেক্ট সাইট থেকে বাইরে নিতে হয়, তাহলে অবশ্যই তাকে এইটার জন্য একটা পারফরমেন্স সিকিউরিটি দিতে হবে। আমি কি বুঝতে পারছি কথাটা? ভাই আরেকবার একটু বলেন। কিসের এক্সাম্পল দিয়ে বললে সুবিধা বলেন তো আমরা? কি রিলেটেড ওয়ার্কের? ভাই যেটা ভালো মনে করেন সেটাই বলেন। একটা বিল্ডিং ওয়ার্কের ক্ষেত্রে, একটা বিল্ডিং ওয়ার্কের ক্ষেত্রে আপনি লিফট লাগাই ফেলছেন, এবং লিফট তো অনেক কস্টলি, এটা আমরা সবাই জানি। দেখা যাচ্ছে আপনি মিৎসুবিশি লিফট লাগাইছেন এবং এটার জন্য এমপ্লয় আপনাকে পে করে দিচ্ছে, পে করে ফেলছে। ওকে, এখন 2 বছর পরে, 2 বছর পরে অর্থাৎ ধরে দিচ্ছে প্রজেক্ট চলাকালীন সময় আপনার এখানে একটা প্রবলেম ধরা পড়লো, তাহলে এটাকে দেখা গেছে ওইখানে রেকটিফাই করা সম্ভব না, এটাকে এখন সাইটের থেকে বাইরে নিয়ে যেতে হবে, বিল্ডিং থেকে খুলে বাইরে নিয়ে আসতে হবে। এই জন্য যদি চায় এমপ্লয়ার, তাহলে আপনার কাছে পারফরমেন্স সিকিউরিটি দাবি করতে পারে এটার জন্য আলাদা করে, কারণ কি বলো? তার একটা পেইড আইটেম, এটা মালিক তখন সে, মালিককে এমপ্লয়ার, কারণ এটার জন্য সে এমপ্লয়ার। এমপ্লয়ারকে পে করে ফেলছে না। এখন আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে তো বাইরে নিয়ে যাচ্ছেন প্রজেক্ট সাইটে, হ্যাঁ। এটা কিন্তু খুব রিজনেবল, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যদি এটা পেইড না হতো তখন পর্যন্ত কিন্তু এটা কন্ট্রাক্টর রেসপন্সিবিলিটি, যে কন্ট্রাক্টর এটা কিভাবে সে রিপেয়ার করবে বা কোনো। ভাই ক্লিয়ার, বুঝতে পারছি। ঠিক আচ্ছা, আছে। এই ওয়ার্ডটা একটু দেখেন, রিমুভ ফ্রম দ্য সাইট ফর দ্য পারপাস অফ রিপেয়ার। ওকে, যদি ওইটা ওই জায়গায় রেকটিফাই করা যায় কোনো ইস্যু না। জি ভাই ক্লিয়ার, বুঝতে পারছি বিষয়টা। আমিও চেষ্টা করি যে লাইভ এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, যাতে এটা করে মানে বুঝতে একটু সুবিধা হয়। তবে সেই ক্ষেত্রে একটা জিনিস আপনার ইয়ে করবে যে এটা অবশ্যই টেকনিক্যাল রিজন হতে হবে, রিজনটা কিন্তু হবে টেকনিক্যাল রিজন হতে হবে সেই ক্ষেত্রে। এবং এই রিপ্লেসমেন্টের যে কস্ট আছে, এই রিপ্লেসমেন্টের যে কস্ট আছে বা সেই ক্ষেত্রে, এবং এই আপনি ডিসমেল করবেন, ইয়ে করবেন, তখন এমপ্লয়ার যদি দেখে তার অন্য কোনো স্ট্রাকচারেও কোনো সমস্যা হচ্ছে, তখন এমপ্লয়ার চাইলে এটার জন্য এন্টাইটেল করতে পারে। এবং সিকিউরিটির ব্যাপার তো বললাম, পারফরমেন্স সিকিউরিটি সে এটার জন্য সে আলাদা করে নেবে। এটা হচ্ছে 11.5। আচ্ছা, এবার আমরা আসি 11.6 ফার্দার টেস্ট। তো ফার্দার টেস্ট কি, এটা এর আগে আমরা দেখছি, সেটা হচ্ছে রিপিটেড টেস্টের ক্ষেত্রে, রিপিটেড টেস্ট। এবং এই রিপিটেড টেস্ট কি হয়, যদি এগুলো কন্ট্রাক্টে উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে এমপ্লয়ার পে করবে যদি সেটা ফেল করে, যদি সেটা পাস করে। আর যদি সেটা ফেল করে তাহলে কে পে করবে? কন্ট্রাক্টর পে করবে। ক্লিয়ার ব্যাপারটা? আমি কিন্তু ক্লজের ভিতরে ঢুকলাম না, ক্লজের বাইরে থেকে বলে দিলাম। নর্মালি যদি কোনো টেস্টের কথা, কন্ট্রাক্টে বলা না থাকে, ইঞ্জিনিয়ার যদি ইনস্ট্রাক্ট দেয় করার জন্য এবং সেটা যদি ফেল করে তাহলে কে পে করবে? কন্ট্রাক্টর পে করবে। যদি পাস করে তাহলে পে কে করবে? এমপ্লয়ার পে করবে। এবং যদি এমন হয় কন্ট্রাক্টর কন্ট্রাক্টরকে বলছে, কন্ট্রাক্টর নিজের থেকে টেস্ট করছে না, কন্ট্রাক্টর নিজে টেস্ট করতেছে না, এমপ্লয় এখন নিজেই টেস্ট করা করছে বা ইঞ্জিনিয়ার এখন নিজের থেকে টেস্ট করছে, তখন সেক্ষেত্রে কি হবে? নোটিশ দিয়ে ওরা জানাই দিবে যে দেখো আমি এরকম টেস্ট করবো, তুমি আসবা। এবং সেক্ষেত্রে যদি ফেল করে, দ্য রিকোয়ারমেন্ট শ্যাল বি মেড নোটিস উইথিন 28 days আফটার দ্য ডিটেক্ট অর ড্যামেজ দ্য রিমিডিড। এবং ফেল করলে তারা এটা 28 days এর ভিতরে জানাই দেবে, ভাই তোমার এটা কিন্তু ফেল করছে, নিজে টেস্ট করতে চাও না। এবার আমি বুঝতে পারছি কেন টেস্ট করতে চাও না, কারণ তুমি জানতা এটা টেস্ট করে ফেল করছে। আর এক্ষেত্রে যে কস্টিংয়ের যে ইস্যু আছে, অ্যাজ পার 11.2 অনুযায়ী এই কস্ট হবে, এটা একটু আমরা আলোচনা করছি, এখন আর আলোচনা করে সময়। আচ্ছা, 11.2 গেল, এবার আসি 11.7। অবশ্যই দ্য এমপ্লয়ার মাস্ট গ্রান্ট
দ্য রাইট অফ এক্সেস, ওই জায়গায় তাকে দিতে হবে। এবং ওই অনুযায়ী ওখানে দুটা ইয়ে থাকে। এখানে রাইট অফ এক্সেস বলতে শুধু যে ফিজিক্যাল জিনিসটা বুঝেছি তা না। একটা হচ্ছে আপনি একটা ডাটা সেন্টার বসাচ্ছেন। আমরা তো সবসময় কি হয়, সিভিল ইঞ্জিনিয়ার তো সবসময় কনস্ট্রাকশন চিন্তা করি, কনস্ট্রাকশনের বাইরে গিয়ে চিন্তা করেন। সেটা হচ্ছে আপনি যে ডাটা সেন্টার বসাইছেন ওই সার্ভারে দেখেছে অনেক অনেক ডাটা আছে, সার্ভারে অনেক ডাটা আছে, এবং এটা এমন একটা জায়গায় বসানো হয়েছে, এটা এক সাবস ক্যান্টনমেন্টের ভিতরে বসানো হয়েছে। বসানোর পর আপনার ওখানে মনে করেন যেতে দিচ্ছে না, প্রবলেম ধরা পড়ছে 6 মাস পরে, আপনাকে আর ভিতরে যেতে দিচ্ছে না। তো ভাই তাহলে আপনি যদি রাইট অফ এক্সেস না পান তাহলে আপনি ঠিক ঠিক করবেন কীভাবে? বুঝতে পারছি? এক নম্বর ইস্যু। আর 2 নম্বর হচ্ছে আপনার যদি এটা মনে করেন সফটওয়্যার রিলেটেড ইস্যু হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনার তো ওইটার মানে পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকতে হবে, আর আসলে কী সমস্যা হচ্ছে বা এটা দেখতে হবে। অথবা এটা তো গেল কিসের উদাহরণ দিলাম, আইটি বেস উদাহরণ দিলাম, সিভিল কনস্ট্রাকশন বেস উদাহরণ দিই। মনে করেন আপনি একটা ওয়েট স্কুল বসাইছেন পদ্মা সেতুর এক পাশে। এখন ওই ওয়েট স্কেল টেস্ট করতে হলে মিনিমাম অ্যাটলিস্ট দেখা গেছে যে 40 থেকে 30 সময় লাগে। আমি যেমন যমুনা ব্রিজের এক্সিস্টিং যে যমুনা ব্রিজ আছে, এটা ওয়েট স্কেলের একটা প্রবলেম হচ্ছিল। এটা হচ্ছে 2050 মনে হয়, ইলেকট্রিক্যাল সার্জের কারণে ওয়েট স্কেল নষ্ট হয়ে গেছিল টাঙ্গাইলের সাইডটা। সিরাজগঞ্জের সাইডে ঠিক ছিল, টাঙ্গাইলের সাইডটা নষ্ট হয়ে গেছে। তো ওইটা আমরা রেক্টিফিকেশনের কাজে গেছিলাম। তো এই ধরনের যদি হয় তো দেখা যাচ্ছে 30-40 মিনিট দেখা গেছে, বা কোনো কোনো ক্ষেত্রে কম সময় লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এইটা তো আপনাকে সলভ করতে হবে, এবং সলভ করার জন্য কী করতে হবে, কন্ট্রাক্টরকে ওই পরিমাণ এক্সেস দিতে হবে যেন কন্ট্রাক্টর এটা করতে পারে। আর কন্ট্রাক্টর যদি আপনি এক্সেস না দেন, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রিজনেবল রিকোয়ার্ড। হ্যাঁ, ওই এক্সেস তো দিতে হবে, সাথে আবার টাইমও দিতে হবে। এক্সেস দিতে হবে, সাথে ওই পরিমাণ তাকে সময় দিতে হবে। আদারওয়াইজ আপনি কন্ট্রাক্টরকে সু করতে পারবেন না এটা ঠিক করার জন্য। ওকে। এবং সেই ক্ষেত্রে যেটা বললাম আইটির ক্ষেত্রে, যেটা একটা তো হচ্ছে যে এই প্রবলেমের জন্য তাকে এক্সেস দিতে হবে, সাথে হচ্ছে মনে করেন এইটা ঘটছে 6 মাস পরে, বা আমি ডাটা সেন্টারটা দেওয়ার 4 মাস পরে ঘটছে, বা ওয়েট স্কুলের কথা যদি বলি এটাও সাপোজ বললাম 4 মাস পরে। এখন এই 4 মাসের এই ওয়েট স্কেল দিয়ে কি পরিমাণ ওয়েট পাস হয়েছে এই ইনফরমেশনও আপনাকে তাকে দিতে হবে। মানে এই 4 মাসের যে ফিডব্যাক আছে সেই ফিডব্যাকটাকে দিতে হবে। এটা শুধু ভার্চুয়াল মানে ফিজিক্যালি চিন্তা করে না, ভার্চুয়ালি চিন্তা করতে হবে। রাইট অফ অ্যাক্সেস বলতে কিন্তু এখানে শুধু ফিজিক্যাল অ্যাক্সেসটা, এটার সাথে কিন্তু ভার্চুয়াল অ্যাক্সেসটা, যে আমার সার্ভার ডাউন হয়েছে, সার্ভার ক্র্যাশ হয়েছে, তাহলে আমার আগে জানতে হবে এই সার্ভারের ভিতরে বাইরে কোন আইপি থেকে ঢোকা হয়েছে। ক্লিয়ার আছে বাবা ব্যাপারটা? ভাই ফার্স্টে যে প্রশ্ন করছিলেন এই যে রাইট অফ অ্যাক্সেস নিয়ে। জি ভাই, ক্লিয়ার। না না, যে কেউ অ্যাজ পার এটা কোথায় জানি বলা আছে, একটা ইয়ের মধ্যে বলা আছে যে ক্রেডিটের ক্ষেত্রে কখনোই হেডিং দেখে জেনারিক ভাবে এর ওয়ার্ডের কোনো মিনিং বের করা যাবে না। ক্রেডিটের থেকে বলা আছে এটা। এটা কোথায় জানি পড়লাম, এটা আছে, আমি হয়তো আপনার সাথে মনে থাকলে পরবর্তীতে শেয়ার করবো। তো এই জন্য বলছি যে এখানে রাইট অফ এক্সেস বলতে কখনো বোঝা যাবে না যে এটা শুধু ফিজিক্যাল রাইট অফ এক্সেস বলতেছে। ওকে। আচ্ছা, এরপর আসি 11.8 কন্ট্রাক্টর সার্চ। 11.8 কন্ট্রাক্টর টু সার্চ এটা কি? যদি যদি কন্ট্রাক্টর অ্যাগ্রি করলো যে ঠিক আছে ভাই তুমি এই রেক্টিফিকেশনটা আমি করছি না, তুমি করো, ইঞ্জিনিয়ারকে বলে দিল, বা আমি এটা এখন যেহেতু আমি হ্যান্ড ওভার দিয়ে ফেলছি একটা
মেট্রো রেল স্টেশন কোন একটা জায়গায় একটা ক্র্যাক আসছে, ভাই আমি এটা হ্যান্ডেল করবো না, তুমি জিনিসটা হ্যান্ডেল করো, যা কস্ট লাগে আমি দিয়ে দিচ্ছি। তখন সেই ক্ষেত্রে কনসালটেন্ট বা আই মিন দ্য ইঞ্জিনিয়ার বা এমপ্লয়ার যদি অন্য কোনো সাবকনকে নিয়ে আসে এই কাজের জন্য, মানে তাকে অ্যালাউ করে, তাহলে এই ব্যাপারে সে আমাদের যে জেনারেল কন্ট্রাক্টরের সাথে ডেফিনেটলি সেই ব্যাপারে ডিসকাস করবে, কনসাল্ট করবে। বুঝতে পারছো কথা? সে এই ব্যাপারে অবশ্যই তাকে জানায় নেবে যে আমি এভাবে করতে চাচ্ছি, এবং বোথ পার্টি অ্যাগ্রি করলে তখনই সে এই কাজটা করবে। ওকে, বোথ পার্টি অ্যাগ্রি করার পরে যে সে কাজটা করবে। যদি এটা কন্ট্রাক্টরের কস্টে ইঞ্জিনিয়ার বা এমপ্লয়ার এটা সলিউশন। ওকে, এটা হচ্ছে কন্ট্রাক্টর টু সার্ভ, এবং সেক্ষেত্রে তার কস্ট এবং প্রফিট, মানে বলতেছে যে রিজনেবল প্রফিটও তাকে দিতে হবে। এই রিজনেবল প্রফিটও এটাও এই রিলেটেড যা কস্ট, দুটো জিনিস, মানে কস্ট এবং একটা হচ্ছে মেথোডোলজি, দুইটাই যে আমাদের জেনারেল কন্ট্রাক্টর আছে তার সাথে শেয়ার করতে হবে, এবং তার এখানে অ্যাপ্রুভালের প্রয়োজন আছে বা তার এখানে কনসেন্টের প্রয়োজন আছে। এটা হচ্ছে 11.8। আচ্ছা, 11.8 এর পরে আমরা দেখবো হচ্ছে 11.9, যেটা বলছিলাম যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসের মধ্যে 11.4 এবং 11.4 এর পরে হচ্ছে 11.9। 11.9 এ বেশ কিছু কথা বলা, এইখানে এই যে তার এখানে পারফরমেন্স সার্টিফিকেট এটা ইস্যু হবে। এই পারফরমেন্স সার্টিফিকেটটা ইস্যু হবে কবে? আমার যে ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড আছে, এই ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড এক্সপায়ার হয় 28 ডেজের ভিতরে। ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড এক্সপায়ার হওয়ার কতদিনের ভিতর? 28 ডেজের ভিতরে। ওকে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যদি এমন না হয়ে থাকে যে আমার ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডের ভিতরে কোনো ধরনের ডিফেক্ট পাওয়া গেছে, তাহলে ওই ডিফেক্টটা রিপেয়ার হওয়ার পরে, ওকে, ওই ডিফেক্টটা রিপেয়ার হওয়ার পরে এর রিলেটেড আরো কিছু জিনিস আছে, যেমন পারফরমেন্স সার্টিফিকেট কিন্তু একবার ইস্যু হয়ে গেলে তারপরে যে কিন্তু সে আর এই 11.7 এর জন্য সে অ্যাপ্লাই করতে পারে না, রাইট অফ। ভাই তোমার সাথে আমার এখানে কাজ শেষ। এই জিনিসটা যেমন এমপ্লয়ার মাথায় রাখবে, আবার কন্ট্রাক্টর অপোজিট সাইডে মাথায় রাখবে যে এটার সাথে কিন্তু আমার রিলেটেড হচ্ছে আমাদের ক্লজ নাম্বার 18। ক্লজ নাম্বার 18 আমরা কি বলছি? ইন্স্যুরেন্স। আমরা ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম দিছি, যে টার্মের দিছি, সেই টার্ম যদি ক্রস করে যায় তাহলে আমার ওটা আবার বাড়াইতে হবে। আর যদি ক্রস না করে যায়, ইতিমধ্যে কাজ শেষ হয়ে যায়, তখন আমি আবার ইন্স্যুরেন্স আমার রিনিউ করার কোনো প্রয়োজন নেই। এমপ্লয়ার এন্ড থেকে এমপ্লয়ার যেমন এখানে পারফরমেন্স সার্টিফিকেটটা দিয়ে দেবে 28 ডেজের ভিতরে ডিপোজিট হওয়ার পরে, এবং তার যদি রাইট অ্যাক্সেস থাকে বা অন্য কিছু থাকে এগুলো যেমন হোল্ড হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে। আবার ওইদিকে যে আমার ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সের এগুলোও শেষ হয়ে যাবে। এবং এই পারফরমেন্স সার্টিফিকেট দেওয়ার আগে অবশ্যই সে কন্ট্রাক্টরের কাছ থেকে আগে বুঝে নেবে, নাম্বার 1 এ হচ্ছে যে কন্ট্রাক্টর তার প্রপার ডকুমেন্ট দিচ্ছে কিনা, নাম্বার 2 হচ্ছে এই সব টেস্ট শেষ হয়েছে কিনা, মানে করছে কিনা এবং শেষ হয়েছে কিনা। এমন না যে একটা টেস্টের রেজাল্ট আসবে 6 মাস পরে, এটা এটা যেন না হয়। সেক্ষেত্রে পারফরমেন্স সার্টিফিকেট প্রয়োজন হোল্ড করতে হবে, ওখানে দেওয়া যাবে না।
3 নাম্বার হচ্ছে যে কোনো ধরনের যদি ডিফেক্ট থেকে থাকে ওই ধরনের ওই ডিফেক্টগুলো কমপ্লিট হচ্ছে কিনা, ওই ডিফেক্টগুলো রিমিডিয়াল ওয়ার্ক শেষ হচ্ছে কিনা। আর অবশ্যই তো কন্ট্রাক্টর চাবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার পারফরমেন্স সার্টিফিকেটটা নিয়ে নিতে। কারণ পারফরমেন্স সার্টিফিকেট নিয়ে নেওয়ার পরে আমি লেস দেন 21 দিনের ভিতরে আমি আমার পারফরমেন্স সিকিউরিটি আমি উইথড্র করে নিতে পারি। এই জন্য সবসময় কন্ট্রাক্টরের তরফ থেকে এই পেশাটা থাকে যে যত দ্রুত সম্ভব আমি কিন্তু পারফরমেন্স সার্টিফিকেট নিয়ে নিই। ওকে। আর এমপ্লয়ারের দিক থেকে এমপ্লয়ারও চেষ্টা করবে যে না, আমি তাকে পারফরমেন্স সার্টিফিকেট দেওয়ার আগে আমি চেক করে দেখব সে অ্যাজ বিল্ড ড্রয়িং আমাকে দিচ্ছে কিনা, সে আমাকে যেসব টেস্টগুলো কথা করতে ছিল সেই টেস্টগুলো সে করছে কিনা, এবং টেস্টের রিপোর্ট আমি সবগুলো হাতে পাইছি কিনা, এবং কোনো ধরনের কোনো রেমিডিয়াল ওয়ার্ক বাকি আছে কিনা। এবং এইগুলো সব শেষ হলে সে পারফরমেন্স সার্টিফিকেট ইস্যু করবে। তার কারণ মেন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই জায়গাটা। পারফরমেন্স সার্টিফিকেট ইস্যু করার সাথে সাথে ধরে নেওয়া হবে অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট। বুঝতে পারছি? এই জন্য কেয়ারফুল থাকতে হবে। এই জন্য কি করতে হবে? কেয়ারফুল থাকতে হবে পারফরমেন্স সার্টিফিকেট ইস্যু করার। আর আমি যে মিনিমাম 3টা জিনিস বললাম এই 3টা জিনিস আগে চেক করে দিতে হবে। কার কোনো কোশ্চেন আছে কিনা আমি করে কোশ্চেন না থাকলে ভালো। আমরা চলে যাই 11.10 এ আনফুলফিলড অব্লিগেশন। এটা পয়েন্ট কি বলতেছে? আফটার দ্য পারফরমেন্স সার্টিফিকেট হ্যাজ বিন ইস্যুড ইচ পার্টি শ্যাল রিমেইন লায়াবল। ও এই নোট দিচ্ছেন কে এখানে? কেউ কেউ কি নোট লিখছেন? রায়হান নিচ্ছে। হ্যাঁ ভাই, আমি লিখতেছি। আচ্ছা, অবশ্যই দুজন নেওয়া উচিত, তাহলে একজন কিছু বাদ করলে আরেকজন ইয়ে করতে পারবে। আচ্ছা, এইখানে আপনি যেটা লিখে রাখবেন সেটা হচ্ছে ল্যাটেন্ট ডিফেক্ট। লিখবেন ল্যাটেন্ট ডিফেক্ট। জি। ল্যাটেন্ট ডিফেক্ট যেটা বলছে আনফুলফিল অব্লিগেশন, কি লেখা আছে এখানে সব ভুলে যান, যেটা বলি সেটা শুনবেন। সেটা হচ্ছে কোনো কিছু আপনার এখানে কন্ট্রাক্টে বলা ছিল না, কিন্তু আপনার কাজের জন্য প্রয়োজন ছিল, এবং সেই জিনিসটা ধরা পড়ছে অনেক পরে। ল্যাটিন মানে হচ্ছে সূত্র, ডিফেক্ট মানে হচ্ছে প্রবলেম দেয়, ডিফেক্ট নেই, ধরা পড়ছে পরে। তো সেই ক্ষেত্রে ইউকে ল অনুযায়ী, ল অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস অনুযায়ী, যেদিন এই কজ হবে, যেদিন এই ঘটনাটা ঘটছে তখন থেকে 6 বছর, তখন থেকে কতদিন বলছে না, তখন যদি ল্যাটেন্ট ডিফেক্ট হয়ে থাকে তাহলে এটা 15 ইয়ার্স। এবং এবং যদি আমি ওই পারফরমেন্স সার্টিফিকেট হিসেব করি তাহলে আরো 6 বছর। পারফরমেন্স সার্টিফিকেট থেকে যদি আমি হিসাব করি 6 বছর, আর যদি এই 6 বছরের আগেই কোনো একটা সময় প্রবলেমটা হচ্ছে এবং এটা 15 ইয়ার্স পর্যন্ত, যেমন একটা কাজ টোটাল ডিউরেশন আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, চলেছে 4 বছরের, 2000 সালে শুরু হওয়ার কথা, 2001, 2, 3, 4 শেষ হওয়ার কথা। এখন যে প্রবলেমটা আমি 2004 সালে শেষ হয়েছে, আমি 4 সালে আপনাকে পারফরমেন্স সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। এখন সাপোজ এই প্রবলেমটা ধরা পড়ছে কবে? 2009 সালে, 2009 সালে, অর্থাৎ আরো 5 বছর পরে, ওকে, তাহলে এটা আপনাকে রেকটিফায়ার রেসপন্সিবল নিতে হবে। কিন্তু এমন হচ্ছে ওইখানে যে পাইপলাইনটা গেছে, 4 বছরের প্রজেক্ট, এর মধ্যে আমি দেখেছি পাইপলাইন ওয়ার্ক করছি ট্রান্সমিশন লাইন আর ডিস্ট্রিবিউশন লাইন। ট্রান্সমিশন লাইনের ওই যে ওখানে লিকটা, এটা হয়েছে 2002 সালে।
প্রজেক্ট হ্যান্ড ওভার হওয়ার আগেই হয়েছে, কিন্তু আমার জিনিসটা তখন ধরা পড়েনি, এখন 2002 সালে যদি হয়ে থাকে, আপনি তখন হিসাব করবেন কিভাবে যে পারফরমেন্স সার্টিফিকেট থেকে তো 6 বছর যদি হয়, 2010 সালের বাইরে যদি 2011 সালে ধরা পড়ে, তাহলে তো এইটা কন্ট্রাক্টর অব্লিগেশনের ভিতরে আসে না। ধরা পড়ছে কবে? 2010 সালে, কিন্তু এই পানি এটা লিক হয়েছে কবে? 2002 সালে। পারফরমেন্স সার্টিফিকেট দিচ্ছে কবে? 2004 সালে। কিন্তু এটা যেহেতু 2010 সালে বা 11 সালে, তো এটা যেহেতু কভার করে না, তাহলে সে পাবে না। না, এই প্রবলেমটা এই যখন হয়েছে, নট ম্যান্ডেটরি যে প্রজেক্ট শেষ হতে হবে, প্রজেক্ট শেষ হওয়ার আগে দেখা গেছে প্রবলেমটা হয়েছে, কিন্তু তখন ধরা পড়েনি। এটা হয়েছে ওই ঘটনা ঘটার 15 বছরের ভিতরে যদি হয়ে থাকে, তাহলে কন্ট্রাক্টরের এইখানে রেসপন্সিবিলিটি নিতে হবে। বা এই রেসপন্সিবিলিটি মানে কিন্তু এই না যে সে রিপেয়ার করে দিবে, এরকম না। এটা হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপ বা সুন্দর একটা সম্পর্ক থাকতে হবে। সে আইসা বলতে হবে যে ভাই এইভাবে রেক্টিফাই করা যেতে পারে, বা আমি যেটা করছিলাম আমার এখানে এই জায়গাটা প্রবলেম ছিল, বা ওখানে সয়েলের কন্ডিশনের স্যালারিটি অনেক বেশি ছিল, এই জন্য আমি পাইপের উপরে যে র্যাপিং করছি সেই র্যাপিংটা নষ্ট হয়ে গেছে। ওকে, কন্ট্রাক্টরের এখানে রেসপন্সিবিলিটি নিতেই হবে। এই জন্য এই ক্লজ আমরা যখন 11 শুরু করছি, তখন আমি বলছি যে এই ক্লজের ভিতর আমরা অনেক না জানা জিনিস, যেটা এই পেটিকের এখানে লেখা নাই, এগুলো আমরা ডিসকাশন করবো। আর যদি আমি এখন বাংলাদেশের লতে আসি, এত ইউকের লয়ের কথা বললাম, আর যদি আমি বাংলাদেশের লয়ের ক্ষেত্রে আসি, যদি সেটা স্কোপের মধ্যে বলা না থাকে, তাহলে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার আর পরে আরো 3 বছর আমার এই লাইবিলিটি নিতে হবে। এটা হচ্ছে 1908 সালের একটা অ্যাক্ট আছে, হ্যাঁ, 1908 সালের যে অ্যাক্ট বাংলাদেশের, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, ওইটা অনুযায়ী আপনার যদি কন্ট্রাক্টে বলা না থাকে, কোনো কিছু বলা নাই যে আপনার ওই স্টিল পাইপের ওখানে র্যাপিং করতে হবে কথা, কিন্তু আপনি র্যাপিং করেননি, যেহেতু এটা বলা ছিল না, কিন্তু ওখানে একটা প্রয়োজন ছিল, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, আপনার 3 বছরের ভিতরে হলে রেসপন্সিবিলিটি নিতে হবে। কিন্তু আপনার ওখানে পাইপে র্যাপিং এর কথা বলা আছে, কিন্তু বলা নাই যে কতবার র্যাপিং করতে হবে বা র্যাপিং এর কাজটা কি। র্যাপিং এর কথা বলা আছে, কিন্তু বলা নাই ওটার ইমপ্লিমেন্টেশনটা কি হবে। তখন সেই ক্ষেত্রে এটা হচ্ছে 6 ইয়ার্স পর্যন্ত। কত বছর? বাংলাদেশের ল অনুযায়ী 6 ইয়ার্স। জি ভাই, নতুন করে লিংক দেন, কেটে তো যাবে এখন। নতুন করে ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে কি বললাম যে কন্ট্রাক্টরের যে অব্লিগেশন আছে, আফটার দ্য পারফরমেন্স সার্টিফিকেট হ্যাজ বিন ইস্যুড, ইচ পার্টি শ্যাল রিমেইন লায়েবল। ইচ পার্টি কি করতে হবে? রিমেইন লায়েবল থাকবে।
sorry, for the fulfillment of any obligation which remains unperformed at the time for the purpose of the determining the nature extent of the obligation. অর্থাৎ ওই ডিফেক্ট লিমিটেশন পিরিয়ডে আমার যেসব জিনিস চেক করে করার কথা ছিল আমি হয়তো বা করিনি, বা কোনটাকে ওই টেস্টের কথা বলাও ছিল না, বা আমি ধারণা করিনি যে ওয়াটার স্যালিনিটির কারণে আমার যে ধরনের কোনো প্রবলেম হতে পারে। কিন্তু পরবর্তীতে আমি যখন দেখবো যে আমার এই সমস্যাটা হচ্ছে, তখন আমি কন্ট্রাক্টরের কাছে দ্বারস্থ হবো যে আসলে তুমি এটা কি করে গেছো বলো আমারে, বা আমি কিভাবে জিনিসটা রেক্টিফাই করতে পারি। তো ইউকে ল অনুযায়ী কি বলতেছে যে পারফরমেন্স সিকিউরিটি দেওয়ার পরেও আরো 6 বছর, আর প্রবলেম রেজ হওয়ার থেকে 15 ইয়ার্স। অ্যাজ পার বাংলাদেশের ল যদি কোনটাকে বলা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6 ইয়ার, যদি কোনটাকে এই ধরনের কিছু বলা না থাকে তাহলে 3 ইয়ার্সের ভিতর এটা করে দিতে হবে। এটা কোথায় আছে? দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, ওইখানে এই ব্যাপারে বলা আছে। এটা হচ্ছে 11.10। আর 11.11 যেটা আছে 11, সেক্ষেত্রে আরেকটা জিনিস যেটা যে আনফুলফিল অব্লিগেশনে, সেটা হচ্ছে এই যে এখানে কোনো আসলে লিমিটেশন দেওয়া নাই, এখানে কোনো লিমিটেশন দেওয়া নাই যে কি কি রেসপন্সিবিলিটি কন্ট্রাক্টরের উপর পড়বে বা কি কি রেসপন্সিবিলিটি এমপ্লয়ারের উপর পড়বে, এই ধরনের কোনো কিছু বলা নাই। সেই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আমাদের ওইখানকার যে ল আছে সেই ল অনুযায়ী আমরা হেল্প নিতে বা ল অনুযায়ী হেল্প নিতে পারি। যেটা বললাম যে দেখা গেছে এমপ্লয়ার বাংলাদেশের, কন্ট্রাক্টর বাংলাদেশের, তখন সেক্ষেত্রে সে বাংলাদেশের ল অনুযায়ী সেটা ইয়ে করতে পারে। আর যদি দেখা গেছে না ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর, তো ইন্টারন্যাশনাল ডিসপিউট বা সিঙ্গাপুর আমাদের যাওয়া লাগছে, তখন সেক্ষেত্রে সেখানকার ল অনুযায়ী এটা হবে। তো সেক্ষেত্রে আপনারা একটু 17.6টা একটু দেখতে পারেন, 17.6। তো আমরা আজকে ওটাতে যাবো না, সময় হয়েছে 11.11 দেখবো, ক্লিয়ারেন্স অফ দ্য সাইট। ক্লিয়ারেন্স অফ দ্য সাইটটাকে এই ধান ক্লিয়ারেন্স অফ সাইটেও দেখেন যেটা বললাম যে অনেক না বলা কথা আছে। নর্মালি যেটা হয় যে কাজ শেষ করার পরে পারফরমেন্স সার্টিফিকেট দেওয়ার পরে অনেক দেশের লোকাল ল যেটা আছে, লোকাল ল অনুযায়ী ওই জায়গার থেকে কোনো কিছু এমপ্লয় বের করতে, কন্ট্রাক্টর বের করতে পারবে না। অনেক জায়গার লোকাল ল হচ্ছে এরকম। কারণ ভাই তোমার পারফরমেন্স সার্টিফিকেট দিয়ে দিচ্ছে মানে কি তোমার সাথে আমার কন্ট্রাক্ট শেষ, তোমার এই এরিয়াটা বুঝে দিতে। কারণ এর ভিতর তোমার ম্যাটেরিয়াল থাকলো, এর ভিতর তোমার ইকুইপমেন্ট থাকলো, পুরোটাই হচ্ছে আমার। তো সেই ক্ষেত্রে অনেক জায়গায় যেহেতু মানে অনেক দেশের ল এরকম, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রে এই তাদের যে রিমেইনিং ইকুইপমেন্ট আছে বা ম্যাটেরিয়াল আছে, রাবিশ আছে, টেম্পোরারি ওয়ার্ক আছে, হ্যাঁ, এইগুলো সে পারফরমেন্স সার্টিফিকেট নেওয়ার আগেই সে ওখান থেকে রিমুভ করে ফেলবে। যদি এমন হয়ে থাকে, ইফ অল দিস আইটেম হ্যাভ নট বি রিমুভ within 28 days after the employer receiving the performance certificate, তাহলে এমপ্লয়ার মে সেল আদারওয়াইজ ডিসপোজ অর রিমেনিং আইটেম, তখন এটা এমপ্লয়ারের মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, সেই ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে আমি এগুলো বিক্রি করে দিচ্ছি, কন্ট্রাক্টরও চলে গেছে, কন্ট্রাক্টর কিছু আমার ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর ছিল, ঢাকা ওয়াসার কন্ট্রাক্টর ছিল, হ্যাঁ, সাপোজ নেদারল্যান্ড অথবা জার্মানি হয়তো। এখন ও তো পাইপ কিনছে, পাইপ লে করবে, সব কিছু করবে, কিন্তু কোনো কারণে ওই দেশে ইউরোপে এসে এটা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, সে কাজ করতে পারে। তখন সেক্ষেত্রে কী হতে পারে, যদি কোনো রিমেইনিং ব্যালেন্স থাকে ওইগুলো ক্লিয়ার করার জন্য, একটা তো হচ্ছে আমি মেটেরিয়াল বিক্রি করে তাকে আমি যত পে করছি তা সরাই নিলাম, টাকা উঠাই নিলাম, এটা একটা হইতে পারে। আরেকটা যেটা হইতে পারে যে এগুলো সরানো বাবদ আমার কাছে দেখা গেছে যা আছে সবই ওয়েস্টেজ, সরানো বাবদ আমার যদি কোনো এক্সট্রা টাকা খরচ হয় তাহলে আমি কন্ট্রাক্টরকে এটা ব্যাপারে আবার চিঠি দিতে পারি যে তোমার এগুলো তুমি ওয়েস্টেজ রেখে গেছো, এগুলো কমানোর জন্য আমার এখানে একটা এডিশনাল কস্টিং আসছে, তোমার এই এডিশনাল কস্টিংটা তোমার এখানে বেয়ার করতে হবে। বুঝতে পারছি কথা? ভাই কস্টিংটা কে বেয়ার করবে? যদি কন্ট্রাক্টর ওইগুলো না সরায়, তখন সেক্ষেত্রে এমপ্লয়ার এটা সরাবে। সরানোর সময় যেগুলো সেল লেভেল আইটেম আছে, যেগুলো সেল করা সম্ভব,
টিমি পাইপ রয়েছে, এগুলো তো লোহার দামে বিক্রি করা সম্ভব, তখন সেগুলো বিক্রি করবে। বিক্রি করে সে এই টাকাটা যে তার নিজের ঘরে নিয়ে যাবে তা না, এই বিক্রি করে সে এইখানকার যে শিফটিংয়ের যে খরচটা আছে সেই খরচটা ওঠানোর চেষ্টা করবে। যদি খরচ ওঠার পরেও কিছু টাকা থাকে তখন সেটা এমপ্লয়ারের, আর যদি খরচ ওঠার পরও এই শিফটিং বাবদ, এই গার্বেজ রিমুভাল বাবদ যদি কোনো টাকা আরো এডিশনাল লেগে থাকে তখন সেটা কন্ট্রাক্টরের কাছে ক্লেম করতে পারে। তো সেই ক্ষেত্রে সেফ সাইড যেটা, আমি পারফরমেন্স সার্টিফিকেট দেওয়ার আগে, পারফরমেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার আগেই আমি এইগুলো সাইট ক্লিন করে ফেলাবো। সেটাই তো ভাই, না তো কন্ট্রাক্টর তো দেবে না ওই টাইমে টাকা, পারফরমেন্স সিকিউরিটি যদি পাই যায়, পারফরমেন্স সার্টিফিকেট। হ্যাঁ, আপনাকে আপনি আপনার কাছে যখন আসবে পারফরমেন্স সার্টিফিকেট নিয়ে, আপনি তখনই তাকে বলবেন ভাই তুমি আগে তোমার এই গার্বেজ সরাও, তুমি আগে সাইট ক্লিন করে দাও। তার মানে ভাই এমপ্লয়ারের পারফরমেন্স সার্টিফিকেট দেওয়ার আগে অনেক অবজারভেশন করা লাগে, অনেক কিছু অনেক অবজার্ভ করা হিউজ লাগে। একটা টাস্ক আছে, একে তো হিউজ একটা টাস্ক আছে। একে তো বললাম যে ইনিশিয়ালি তার ওই জিনিসগুলো লাগবে, সেটা হচ্ছে এসডি ড্রয়িং টাকা লাগবে, টেস্ট রিটেস্ট ঠিক মতো ওখানে সে করছে কিনা এটা তার ওখানে দেখা লাগবে। তারপর হচ্ছে তার যে মানে যে কি বলে যেই টেস্টগুলো সে করছে ওই টেস্টের রিপোর্টগুলো ঠিকমতো আসছে কিনা, এইটা তার ওখানে দেখতে হবে। এবং তার যে স্কোপ, স্কোপ সরাসরি বা মানে স্কোপগুলো ঠিকমতো ফুলফিল হচ্ছে কিনা এটা তার দেখতে হবে। আচ্ছা মানে এমপ্লয়ার এন্ড থেকে আসলে অনেক কিছু চেক দেওয়ার আছে। আর যদি কোনো ওই সময় সে কোনো রেমিডিয়াল ওয়ার্ক দিয়ে থাকে যে বা কোনো এনওসি দিয়ে থাকে যে ওগুলো ঠিক ক্লোজ হচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করি। ভাই একটা কোশ্চেন ছিল ওই যে আনফুলফিলড যে অব্লিগেশনটা 11.10, এইটা কয় লাইন, এর ভিতরে অনেক কিছু আছে ভাই আসলে, যেটা জানতাম না। আপনি যেটা বললেন যে ইউকের যে লটা, হ্যাঁ, এখন এইটা যদি ভাই আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি আমার ইউকের লর যে বুক আছে বা অ্যাক্টের যে আগে দেখতে হবে ক্লোজ যে গুলো আছে আগে দেখতে হবে যে ওইগুলো তো কন্ট্রাক্টর আমার জানা লাগবে। আগে দেখতে হবে কন্ট্রাক্টর কোথাকার। কন্ট্রাক্টর যদি লোকাল হয়, এমপ্লয়ার যদি লোকাল হয়, তাহলে সেগুলো বাংলাদেশের ল আমরা ইনক্লুড করে দেবো 1098, সেটা হচ্ছে 3 ইয়ার্স অ্যান্ড 6 ইয়ার্স। কিন্তু যদি আচ্ছা কন্ট্রাক্টর ফরেন হয়ে থাকে, সেটা চাইনিজ কন্ট্রাক্টর হতে পারে, ইউকের কন্ট্রাক্টর হতে পারে, নট মেবি ইউকের কন্ট্রাক্টর ছাড়াও অন্য যে কোনো দেশের কন্ট্রাক্টর হতে পারে। হুম, তখন সেই ক্ষেত্রে আমরা ইউকে লকে মোটামুটি একটা বাইবেল হিসেবে ধরে নিই। স্ট্যান্ডার্ড ধরা হয়, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমার কোশ্চেন এই জায়গাতে, সাপোজ ভাই কন্ট্রাক্টর কোরিয়ান বা জাপানিজ, হুম, তাইলে তো কাজ করছে ধরেন লোকেশন বাংলাদেশে, সেক্ষেত্রে তো আমরা ওই ইউকে লটা ফলো করবো, তাই ইয়েস তো? ইয়েস ইয়েস ইয়েস, ইউকে লটা ধরা যেতে পারে। স্ট্যান্ডার্ড। হুম, আচ্ছা ইউকে লটা ধরা যেতে পারে। আর এক্ষেত্রে কোর্টের যেটা আছে, কোর্টের যে রায়গুলো আছে এই 11.10-এ, একটা ইজিপশিয়ান একটা কোর্টের একটা রায় আছে, তারপর জার্মান কোর্ট একটা রায় আছে, জাপানিজ কোর্ট একটা রায় আছে। তো সবগুলোতে মোটামুটি আবার ইউকে অ্যান্ড ওয়েলসের, মানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের এইটাকে ধরে নেওয়া হয়েছে। আচ্ছা ভাই, ইয়েস। আপনি যে এই যে কোর্টের রায়ের অনেক কথা বলেন, হ্যাঁ, এখন এই কোর্টের রায়গুলো আমরা জানবো কিভাবে? এর ওয়ে আছে বা কোনো ডকুমেন্ট বা বুক আছে যেগুলা রেফার করবেন? নাইতে অনেক রায়ের কথা বলেন, এই রায় তো আমরা না জানলে অ্যাপ্লাই করবো কিভাবে? আমি কি বললাম, শুধু এই রায়, একটা রায়ের কপি আমি দেখাই, একটা রায় বললাম না সাইক্লোন হওয়ার পরে, আমি আসলে ওই সময় অন্য কাজে বিজি ছিলাম। এবং আপনি জানেন যে চাইনিজ কোম্পানিতে কাজ করার সময় একই সাথে সেভারেল জিনিস দেখা লাগে, শুধু যে কন্ট্যাক্ট নিয়ে থাকতে পারে তা না, কস্ট এস্টিমেশন, মানে কস্ট এস্টিমেশনে তো কস্ট কন্ট্রোল পার্টটাও দেখা লাগে যে কীভাবে এখানে কস্ট রিডিউস করা যায়, তারপর সাবকনের ইস্যু দেখা লাগে। তো আমি আসলে ওই ডিউ টাইমে ওটা রেসপন্স করিনি, এবং তারা আমার তো ওইখানে পায় বসতো যে আপনি ডিউ টাইমে রেসপন্স দিতে পারেন এটা নালাল ভয়ে। তখন এই যে কোর্টে রায় দেওয়ার পরে দেখুন সব ঠান্ডা হয়ে গেছে, তারপর থেকে দেখি এইসব নিয়ে আর ইয়ে করে না। ভাই এখন এই রায়গুলো আমরা কিভাবে শিখবো? আমরা যারা এই যে ক্লাস করছি, আমরা কিভাবে শিখবো রায়গুলো বা ডকুমেন্ট গুলা কালেক্ট এটা করবো এটা কিভাবে? হচ্ছে ওইটা এটা হচ্ছে আমি ক্লাস শেষ হোক, ক্লাস শেষ হোক, লাস্টের দিকে যে আমি বলে দিই।
ডকুমেন্ট দিয়ে দেবেন নাকি, কোর্টের রায়ের ডকুমেন্ট? ওটা দেওয়া যেতে পারে, সমস্যা নেই। কিছু 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 রায় তো আমি কপি দিয়ে দিতে পারবো আপনাদের। কিন্তু মেন ব্যাপারটা কি, কোর্টের রায়টা আমি আপনাকে দিয়ে দিলাম সেটা ইস্যু নয়, সেটা হচ্ছে যে আসলে এগুলো পড়া লাগে তো। রায়ের ভিতরে অ্যাপ্লাইটা করার জন্য। আপনার হ্যাঁ। মানে ওই মনে করেন আপনি একটা রায় পাইছেন, আপনার কাছে আছে এই রিলেটেড, কিন্তু ওইটা পড়ে আগে হ্যাঁ। করে ঢুকতে হয় যে আসলে ওখানে কি বলতেছে। ভাই এটা কি অনেক বড় হয় নাকি রায়গুলা, কয়েক পেজের? হ্যাঁ, কয়েক পেজের না, কয়েক পেজের হয় তা না, কিন্তু মিনিমাম অ্যাটলিস্ট কিছু কিছু রায় আছে এক এক দেড় পেজের রায় আছে, ওখানে জিস্ট করা থাকে। আর অথবা আপনি এক্ষেত্রে ফেডিকের ক্ষেত্রে যেটা আছে, আমি বললাম তো ইনশাল্লাহ আমরা আসি আগে শেষে, এখন তো সবে আমাদের আছে ক্লাস শেষ হলো কয়টা, আচ্ছা আচ্ছা ভাই, সেটাই ক্লাস সেটাই। শেষ হয়েছে তো। আমরা তখন লাস্টের দিকে যাই আমি, মনে করেন ক্লাস নাম্বার 20-তে যখন যাবো, কন্ট্রাক্টার্স ক্লেম যখন যাবো, ওটা আমি চিন্তা করছি একদম লাস্টে যাবো কন্ট্রাক্টার্স ক্লেম। কারণ 21 নম্বর যেটা আছে ডিসপিউট আরবিট্রেশন, ওখানে আসলে পড়ানো কিছু নেই, ডিসপিউট আরবিট্রেশন ওখানে পড়ানো কিছু তেমন খুব বিষয়টা নেই। লাস্টের দিকে যাই কি আমরা বলেন ভাই? ওইটা তো হুম, 21টা তো অনেক জটিল লাগে, ডিসপিউটটা, তারপরে অ্যামিকেবল সেটেলমেন্ট গুলা যেগুলো আছে, ওর সাথে তো তাহলে আমরা আশা করছি কোর্টের রায়টা আরো দেবেন আমাদেরকে। না না ওইটা আমি ক্লাস নাম্বার 21 তো করাবোই, ওই 20 যখন করাবো কন্ট্রাক্টার্স ক্লেম, তখন আমি আপনাদের এই জিনিসগুলো দিয়ে দেবো, যে আপনি যখন ক্লেম সাজাবেন, আচ্ছা। ক্লেম যখন হ্যাঁ সাজাবেন হ্যাঁ হ্যাঁ, আপনি সেটাই। মানে জিনিসটা হচ্ছে যেন আপনার ক্লেমটার জন্য লিটারেচার না হয়ে যায়, হ্যাঁ, সাহিত্য না হয়, আপনারটা যেন খুব টু দ্য পয়েন্ট হয়, খুব টু দ্য কনসাইজ পয়েন্টে হয়, থাকে। হয় যে, এবং ওইখান থেকে যেন যে কারো ডিসিশন দিতে সুবিধা হয়। আমি আমার কনফিউশন গুলাকে কনফিউজ করতে চাই না। জি। আচ্ছা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আজকে এই পর্যন্ত থাক তাহলে। ইনশাল্লাহ আগামী দিন আপনাদের ক্লাস আছে হচ্ছে শনিবার, তাই না? আমি চেষ্টা করব শনিবারের পরে সোমবারে একটা ক্লাস করা যায়। খুব একটা ক্লাস থাকবে না, ছোটখাটো একটা ক্লাস থাকবে, হয়তো আপনারা হেল্প পাবেন। ঠিক আছে। মেকআপ ক্লাস, জি জি, আনন্দ স্যারের মতো মেকআপ ক্লাস। ঠিক আছে, ইনশাল্লাহ কথা হবে আমাদের। আসসালামু আলাইকুম। আসসালামু